শুরুতেই যে খবরে চোখ রাখবো, সিবিআই তদন্তের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। হাইকোর্টের দুই বিচারপতির বেনজির সংঘাতে ফের শুনানি আগামী সোমবার। রাজ্য সরকারকে নোটিশ শীর্ষ আদালতের। মূল মামলাকারী বিচারপতি গঙ্গোপাধ্যায়কেও নোটিশ সুপ্রিম কোর্টে, চাইলে পার্টি হতে পারেন মূল মামলাকারী। শীর্ষ আদালতের এই নির্দেশ, স্থগিতাদেশ সিবিআই তদন্তের নির্দেশের ওপর। সব মিলিয়ে এক বেনজির সংঘাত। কলকাতা হাইকোর্টে দুই বিচারপতির মধ্যে মেডিকেলে পরীক্ষা সংক্রান্ত মামলা, একের পর এক মামলা, বিভিন্ন ক্ষেত্রে এই সংঘাতের পরিস্থিতির। তারপর সুপ্রিম কোর্টের শীর্ষ আদালতের হস্তক্ষেপ। এবার সিবিআই তদন্তের নির্দেশে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। সব মিলিয়ে আপনাদের জানাই যে কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির বেনজির সংঘাতের পরিপ্রেক্ষিতে শীর্ষ আদালতের হস্তক্ষেপ, এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এবার 5 বিচারপতির যে বেঞ্চ গঠন, সেখান থেকেই কি পদক্ষেপ নিয়েছে শীর্ষ আদালত জানবো বিস্তারিত। সরাসরি চলে যাবো এই খবর নিয়ে। অভিরূপা হাজরা সরাসরি রয়েছেন। অভিরূপা, বেনজির ঘটনা গত কয়েকদিন ধরে আলোচিত হচ্ছিল, দুই বিচারপতির মধ্যেই সংঘাত, অবশেষে শীর্ষ আদালতের হস্তক্ষেপ, সর্বশেষ পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে? গত 24 এবং 25 তারিখ কলকাতা হাইকোর্টে দুই বিচারপতির মধ্যে সিঙ্গল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের মধ্যে বেনজির সংঘাত সৃষ্টি হয়েছিল। সেটা থামাতেই প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট তিনি একটি সিদ্ধান্ত নিয়েছেন। 5 জাজের ডিভিশন বেঞ্চে আজ হয়েছে বিশেষ বেঞ্চের মামলার শুনানি, এবং সেই শুনানিতে বলা হয়েছে আপাতত ফুল প্রসেসিংয়ের উপর স্টে। এই অন্তর্বর্তী স্টে চাপানোর অন্যতম কারণ হচ্ছে, যেহেতু সিঙ্গল বেঞ্চ সঠিক নাকি ডিভিশন বেঞ্চ সঠিক সেটা নিয়ে এখনও তদন্তের প্রয়োজন রয়েছে, জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে এবং হস্তক্ষেপের প্রয়োজন রয়েছে। সেই কারণে ফুল প্রসেসিংয়ের উপর স্টে। কিন্তু 5 জাজের ডিভিশন বেঞ্চ আরও জানিয়েছে যে সিঙ্গল বেঞ্চের যে নির্দেশনামাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাওয়া হলো, সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক কিছু না শুনেই, হঠাৎই কোনো কাগজ না দেখে এভাবে মৌখিকভাবে স্টে করে দেওয়া যায় না। কোনো বিশেষভাবে খুনের মামলা বা কোনো বিশেষ সংঘাতের মামলা বা সেক্ষেত্রে কোনো বড় ঘটনার ক্ষেত্রে এই ধরনের সিদ্ধান্তর কথা জানা যায়, কিন্তু মেডিকেল সায়েন্সের বা মেডিকেল কলেজের নিয়োগের ক্ষেত্রে বা ভর্তির ক্ষেত্রে সিবিআই তদন্তের নির্দেশ এভাবে মৌখিকভাবে বন্ধ করে দেওয়া যায় না, সেটা প্রসেসিংয়ে নেই। সুতরাং এটা বোঝা যায় যে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের যে নির্দেশ, বিচারপতি সোমেন সেন অন্তর্বর্তী স্টে করে দিয়েছিলেন কিছু না শুনেই, হঠাৎই শুধুমাত্র একটা দুটো কথা শুনে কোনো হিয়ারিং না করে অন্তর্বর্তী স্টে করে দিয়েছিলেন কয়েক মিনিটের মধ্যে। সেটা যে অনৈতিক সেটা কিন্তু আজকে পরিষ্কার হলো সুপ্রিম কোর্টের কাছে। এবং সুপ্রিম কোর্ট এটাও বলেছে, যেহেতু দুই পক্ষের বক্তব্য শুনতে হবে, সেই কারণে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া রইল সোমবার মামলার পরবর্তী শুনানি। তবে মূল মামলাকারী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এই মামলায় যুক্ত হতে পারেন। তিনি যদি চান তাহলে তিনি এই মামলায় যুক্ত হতে পারেন এবং নিজের বক্তব্য অবশ্যই জানাতে পারেন, সেই জায়গা খোলা রইল। এবং তার পাশাপাশি বলা রয়েছে আগামী সোমবার রাজ্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করতে চেয়েছে এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে তার যে নির্দেশিকা সেটাকে চ্যালেঞ্জ করে যেতে চেয়েছে। অবশ্যই সেটার জন্য লিভ দেওয়া হয়েছে, মামলা করতে বলা হয়েছে। অর্থাৎ যে মামলাটি নিয়ে সংঘাত, সেই মামলাটি ডিভিশন বেঞ্চে যেখানে গেছিল রাজ্য, সেই মামলাটি আপাতত সুপ্রিম কোর্টে। একেবারে অভিরূপ, এখান থেকে এই মুহূর্তে যারা দর্শকরা দেখছেন তাদের কাছে আরো একবার স্পষ্ট করে দেওয়ার জন্য তোমার কাছে জানতে চাইবো যে নির্দিষ্ট কোন মামলার পরিপ্রেক্ষিতে এই সংঘাতের পরিস্থিতি তৈরি হলো? দেখো, মেডিকেল এমবিবিএস যারা ভর্তি হন, সেই ধরনের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশনের প্রয়োজন হয়। সেই রেজিস্ট্রেশনের ক্ষেত্রে জাতি শংসাপত্র প্রয়োজন হয়। সেই জাতি শংসাপত্রের ক্ষেত্রে দেখা গিয়েছে একাধিক জাতি শংসাপত্র ভুয়ো, এবং যেসব ক্যান্ডিডেটরা ভুয়ো জাতি শংসাপত্র দিয়েছেন তারা আদতে এসসি এসটি ওবিসির মধ্যে পড়েন না। অর্থাৎ এই জাতি শংসাপত্রের বৈধ ক্যান্ডিডেট নন, অবৈধ ক্যান্ডিডেট। তারা এই জাতি শংসাপত্র ভুয়ো জমা দিয়ে এই সিটগুলো দখল করে রেখেছেন, অথচ যারা সত্যি এসটি এসসি ওবিসি তারা এই সিট পাচ্ছেন না বা গ্রহণ করতে পারছেন না। এই নিয়েই মামলা হয়েছিল। সেক্ষেত্রে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রায় 1.5 মাসের কাছাকাছি, প্রায় 2 মাসের কাছাকাছি তিনি এই শুনানি করেছেন, এবং শুনানি করে বিভিন্ন দিক খতিয়ে দেখে বিভিন্ন মানুষের কথা শুনে এবং সব পক্ষের বক্তব্য শোনার পর তিনি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। কারণ তিনি বলেছিলেন এখানে দুর্নীতি রয়েছে এবং যারা জাতি শংসাপত্র, সঠিক জাতি শংসাপত্রের অধিকারী, তারা কেন সেই সিট দখল করতে পারলো না, কেন অন্যরা বেআইনিভাবে এইভাবে সিট দখল করলো। আর সেই কারণেই তিনি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। এই নির্দেশিকাকেই চ্যালেঞ্জ করে রাজ্য তড়িঘড়ি চলে গেল ডিভিশন বেঞ্চে। ডিভিশন বেঞ্চ
শুধুমাত্র রাজ্যের বক্তব্য শোনার পর এবং পিটিশনারের সামনেই তিনি এটার উপর মৌখিকভাবে স্টে করে দেন। এখানেই সুপ্রিম কোর্ট বলেছে যে বিশেষ কোনো মামলার ক্ষেত্রে কোনো বড় খুন, কোনো বড় দুর্ঘটনা, কোনো বড় অপরাধ বা জঙ্গি সংক্রান্ত কোনো সমস্যা, তার ক্ষেত্রে এভাবে মৌখিক সিদ্ধান্ত জানানো যায় বা মৌখিক স্টে করে দেওয়া যায়। তাহলে এটা তো কোনো সেই ধরনের বড় ম্যাটার নয়। তাহলে এভাবে ইমিডিয়েট স্টে কেন করা হলো ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে? প্রশ্ন তুলেছে 5 জাজের ডিভিশন বেঞ্চ। এবং একেবারেই এক্ষেত্রে আসবো, তবে তার আগে একবার দিল্লিতে চলে যাই। সুপ্রিম কোর্ট এই ঘটনায় হস্তক্ষেপ করেছে এবং সুপ্রিম কোর্টের আজকের নির্দেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দিল্লি থেকে সরাসরি ইন্দ্রাণী দাশগুপ্ত রয়েছেন। ইন্দ্রাণী, সব মিলিয়ে গত কয়েকদিনের এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সর্বশেষ ঠিক কি পরিস্থিতি সামনে আসছে? দেখো, আজকে সুপ্রিম কোর্টে যখন বিচারকরা এসে পৌঁছান, প্রথমে ছিলেন না বিচারপতি সূর্যকান্ত। তিনি চণ্ডীগড়ে একটি ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকার জন্য অনলাইন তিনি এই আজকের যে শুনানি সেখানে যোগ হন এবং 5 বিচারপতির বেঞ্চ, কপিল সিব্বাল ছিলেন রাজ্যের পক্ষ থেকে এবং আস্থা শর্মা ছিলেন, এছাড়া অভিষেক মনু সিংভি ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে। অপরদিকে এসডি অর্থাৎ তুষার মেহতা ছিলেন কেন্দ্রের পক্ষ থেকে। যেটা আজকে গুরুত্বপূর্ণ অবজারভেশন সুপ্রিম কোর্টে, তারা আগামী সোমবার এই মামলাটি শুনবে এবং তার আগে তারা নোটিশ দিল রাজ্যকে এবং একই সাথে তারা বলল মূল মামলাকারী অর্থাৎ এই মামলার যিনি মূল মামলাকারী তিনি প্রয়োজন হলে কিন্তু এই মামলায় যুক্ত হতে পারেন। নোটিশ দেওয়া হয়েছে তাকেও। দ্বিতীয় যে পর্যবেক্ষণ, সেখান থেকে সুপ্রিম কোর্ট যেটা বলছে যে এই যে মামলা অর্থাৎ দুই পক্ষেরই, কেন দুই পক্ষের মধ্যে এই বাকবিতণ্ডা হলো বা এই বিষয়টা হলো, সেই জন্য দুই পক্ষের কথাই তারা শুনবেন, পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। সেক্ষেত্রে এসডি অর্থাৎ সলিসিটর জেনারেল একটা প্রশ্ন তোলেন যে মৌখিকভাবে স্টে করা হয়েছিল, অর্থাৎ সিঙ্গেল বেঞ্চের যে জাজমেন্ট তার উপর মৌখিকভাবে স্টে দেওয়া হয়েছিল, এই বিষয়টা তিনি উল্লেখ করেন সুপ্রিম কোর্টের কাছে। এবং এই ক্ষেত্রে তিনি বেশ কিছু কিন্তু পূর্ববর্তী যে আইনের যে ধারা আছে বা পূর্ববর্তী যে জাজমেন্ট আছে তার বেশ কিছুটা অংশ উল্লেখ করেন। সবকিছু শুনে সিজিআই বলেন যে তারা সোমবার এই ম্যাটারটা শুনবেন এবং তার আগে রাজ্য সহ অন্যান্য পক্ষকে নোটিশ দেওয়া হয়। অভিষেক মনু সিংভি তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে এই মামলায় সওয়াল করতে চান, যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করা আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়ে গেছে এই মামলার সাথে। বিচারপতি অমৃতা সিনহাকে ডেকে ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেন এই সংক্রান্ত কিছু কথা বলেছিলেন, যেটা উঠে এসেছে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বক্তব্যের মাধ্যমে। সেই কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে তিনি এই মামলায় সওয়াল করতে চান, সেটারও কিন্তু পারমিশন আজকে গ্র্যান্টেড করেছেন সিজিআই। সুতরাং আগামী সোমবার এই হাই ভোল্টেজ মামলার কিন্তু বিস্তারিত শুনানি হবে। 5 বিচারপতির বেঞ্চ তারা এই মামলার শুনানি করবে এবং সেক্ষেত্রে কি হয়, কিভাবে এই দুই বিচারপতির সংঘাত বেঁধেছে সেটাকে কিভাবে সলভ করে শীর্ষ আদালত। এবং একেবারেই আমি এখান থেকেই আসবো ইন্দ্রাণী, আসবো অভিরূপা। তার আগে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী সিপিআইএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। স্বাগত সিএনএ। বিকাশবাবু, একটা বিষয় বোঝার চেষ্টা করি যে মামলা এমবিবিএস মেডিকেলের ক্ষেত্রে সিবিআই তদন্তের নির্দেশ নিয়ে দুই বিচারপতির মধ্যে সংঘাত, বিচারপতি সেন এবং বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মধ্যে, সেখানে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে আজ অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ, এখানে মামলা কতখানি প্রভাবিত হতে পারে বলে আপনার মনে হয়? দেখুন, মামলায় প্রভাবিত কোনো ব্যাপার নেই। মামলা খুব সত্য। দুর্নীতির অভিযোগ তদন্ত হবে কি হবে না, দুর্নীতির অভিযোগে তদন্ত হওয়াটাই সবচেয়ে বেশি বাঞ্ছনীয় এবং আমার ধারণা সুপ্রিম কোর্টে তদন্তের পক্ষে আদেশ দেবেন। তদন্ত ঠেকাবার তো কোনো প্রয়োজন নেই। এই জন্যই সুপ্রিম কোর্ট বলছেন ঠিক আছে, সুপ্রিম কোর্টের পক্ষে শোনাটা ভালো এবং আমি আবারও বলি তদন্তের পক্ষে সুপ্রিম কোর্ট আদেশ দেবেন বলে আমার বিশ্বাস। অনেক ধন্যবাদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আইনজীবী আমাদের সঙ্গে ছিলেন। আমি আরো একবার চলে যাই অভিরূপা হাজরার কাছে, সরাসরি রয়েছেন কলকাতা হাইকোর্টের সামনে থেকে। অভিরূপা, এক্ষেত্রে দাঁড়িয়ে সোমবার মামলার পরবর্তী শুনানি বিস্তারিত আলোচনা হবে, কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে যে মামলাকারী এবং রাজ্য সরকার বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশের ওপর স্থগিতাদেশের আবেদন জানিয়েছিল, সব মিলিয়ে এই দুই বিচারপতির দ্বন্দ্বে কি পরিস্থিতি তৈরি হতে পারে? দেখো, দুই বিচারপতি দুই বেঞ্চের মধ্যে সংঘাত কিন্তু প্রায়
স্বাধীনতার পরে দেখা যায়নি, শুধু স্বাধীনতার পরে না, আগেও যে দেখা গিয়েছে এমনটাও কিন্তু ইতিহাসে কোথাও লেখা নেই। বার বেঞ্চের সংঘাত সবসময় আমরা দেখেছি, কিন্তু দুই বেঞ্চের মধ্যে সংঘাত এই প্রথম। এবং এই দুই বেঞ্চের মধ্যে সংঘাত, যার জন্য তড়িঘড়ি 5 জাজের ডিভিশন বেঞ্চ তৈরি করতে হলো। এবং আজকে এই 5 জাজের ডিভিশন বেঞ্চ অত্যন্ত তাৎপর্যমূলক বেশ কিছু কথা বলেছেন, যে সিঙ্গেল বেঞ্চের যে নির্দেশিকার ওপর স্টে চাপিয়ে দিল ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চ কিসের ভিত্তিতে স্টে চাপালো? যে স্টেটা অন্তর্বর্তী স্টেটা দেওয়া রইল, তার বেসিসে তিনি নির্দেশনামায় কি লিখলেন বা নির্দেশনামায় আদতে কোন যুক্তিতে এই ধরনের কথা বলা হলো। সুতরাং ডিভিশন বেঞ্চের প্রথম নির্দেশিকার ওপরেই খানিকটা সংশয় প্রকাশ করছে ডিভিশন বেঞ্চ, এই কথা বলাই বাহুল্য। এবং এই 5 জাজের ডিভিশন বেঞ্চ এই সংশয় কেন প্রকাশ করছেন? বিচারপতি সোমেন সেনের নির্দেশিকার ওপর। তো সুতরাং আরও একটি বিষয় যেটা আমাদের সহপ্রতিনিধি ইন্দ্রাণী জানাচ্ছিল, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই মামলার সাথে যুক্ত হয়ে গিয়েছেন এবং তার নাম করা হয়েছে বলে। তো সুতরাং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পক্ষ থেকেও তার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ জানানো রয়েছে, সেই মামলাও তিনি শোনাতে চলেছেন বা শোনাবেন আগামী সোমবার হয়তো। কিন্তু সেক্ষেত্রে আমরা এর আগেও দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় গিয়েছেন, সুপ্রিম কোর্টে গিয়েছেন, কিন্তু আদতে তো কোনো সেভাবে কোনো নির্দেশিকা তিনি নিয়ে আসতে পারেননি। এবারে তিনি কোনো নির্দেশিকা নিয়ে আসতে পারেন কিনা সেটা অবশ্যই দেখার বিষয়। তবে ওই অল প্রসেসিংয়ের উপর স্টে করা হয়ে গেল, অর্থাৎ এমবিবিএস পরীক্ষার ক্ষেত্রে জাতি সংশয়পত্র ক্ষেত্রে যে সিবিআই। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ, স্বাগত সিএনএ। দিলীপ, এটাই জানতে চাইছি যে মেডিকেলে নিয়োগ সংক্রান্ত একটি মামলা, সেখানে সিবিআই তদন্তের নির্দেশ, যে জাতি শংসাপত্র ভুয়ো হয়েছিল, কিন্তু সেখানে বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সেন সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের নির্দেশের মধ্যে যে সংঘাত, তার পরিপ্রেক্ষিতে আজ সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ, কতটা মামলায় প্রভাব পড়তে পারে এই ধরনের পরিস্থিতিতে বলে মনে হয় আপনার? দুর্নীতি তো পাহাড় প্রমাণ হয়েছে, সমস্ত ক্ষেত্রে হয়েছে, সমস্ত পরীক্ষায়, সমস্ত নিয়োগে হয়েছে। তার তথ্য কোথাও না কোথাও আছে। পরীক্ষার উত্তরপত্র দেখে তারপরে তার যে টেবুলেশন হয়েছে, বিভিন্ন জাতির প্রমাণপত্র নেওয়া হয়েছে, সেটা ঠিক কিনা, সব জায়গায় কিছু কিছু গন্ডগোল আছে। এখন মানুষ সুবিচার না পেয়ে গেছে কোর্টে, কোর্ট তদন্ত করার অনুমতি দিয়েছেন, আদেশ দিয়েছেন, তদন্ত চলছে। এটা ঠিক যে নথি যেমন অনেক জায়গায় নথি পাওয়া গেছে, ওটাও পাওয়া যাবে। ব্যাপক তল্লাশি, ব্যাপক নথি নষ্ট করে দেওয়ার ঘটনাও ঘটবে, কারণ যে ধরনের তল্লাশি চলছে। তো অপেক্ষা করতে হবে, এছাড়া কোনো রাস্তাও নেই। লোকের বিশ্বাসও আসছে এই কেন্দ্রীয় সংস্থার তদন্তের মাধ্যমে এটা সফল হয়। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। দিল্লিতে আরো একবার চলে যায়, ইন্দ্রাণী দাশগুপ্ত রয়েছেন সরাসরি। ইন্দ্রাণী, এক্ষেত্রে দাঁড়িয়ে সোমবার মামলার বিস্তারিত শুনানি, সব পার্টিকে এ বিষয়ে তাদের তরফ থেকে বক্তব্য রাখার কথা বলা হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে যে আবেদন কপিল সিব্বল জানিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মামলায় পার্টি হয়েছেন, তার তরফ থেকে আইনজীবীর বক্তব্য, মূলত কোন কোন পয়েন্টকে মাথায় রেখে এই মামলা পরবর্তী ক্ষেত্রে এগোতে পারে? দেখো, এই তুমি যে প্রশ্ন করলে অভিক, তার আগে একটা কথা বলে দিই। আজকের এই মামলার আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা যে আজকে এসডি তুষার মেহতা তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছেন কেন্দ্র এসএলপি জারি করতে চলেছে। কেন্দ্র 2 ঘন্টার মধ্যেই এই সংক্রান্ত মামলায় এসএলপি দেবে সুপ্রিম কোর্টকে, অর্থাৎ এসএলপি জারি করবে সুপ্রিম কোর্টকে, এবং সুপ্রিম কোর্টকে তারা যে এসএলপি দেবে সেখানেও কিন্তু এই একাধিক বিষয়গুলো উঠে আসবে, যেখানে ডিভিশন বেঞ্চের কথা উল্লেখ থাকবে, যেখানে সিঙ্গেল বেঞ্চের কথা উল্লেখ থাকবে। একেবারে এখান থেকে জানতে চাইবো তোমার কাছে, তবে তার আগে একবার কথা বলবো। এই মুহূর্তে আইনজীবী কৌস্তব বাগচি আমাদের সঙ্গে রয়েছেন। কৌস্তব দা, নজিরবিহীন এই পরিস্থিতি, যা স্মরণাতীতকালে দেখা যায়নি, 2 বেঞ্চের মধ্যে সংঘাত এবং আখেলে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে আপাতত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হলো, সব মিলিয়ে কৌস্তব দা, এ বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি? আমি সুপ্রিম কোর্ট কি অর্ডার দিয়েছে তার উপরে বক্তব্য কিছু দেবো না। সেখানে সুপ্রিম কোর্টের যেটা মনে করেছে সেটা করেছে প্রাইমা ফেসাই। তবে একজন জজ সাহেবের বিরুদ্ধে যে অভিযোগ আরেকজন জজ সাহেব করছেন, এবং সেগুলো যদি সত্যি হয়ে থাকে, তা আইন করে দেওয়ার মতন অভিযোগ। বিচার ব্যবস্থার যদি রাজনীতিকরণ হয়ে যায়, তাহলে মানে বিচার ব্যবস্থার তো আর কিছু থাকে না। আমরা যারা এই গোটা সিস্টেমটার সাথে জড়িত, একটা কথাতেই বলা যায়, মানে এক কথায় উত্তর এটাই হতে পারে, সেটা হচ্ছে খুব মানে ডার্ক ডেজ ফর জুডিশিয়ারির জন্য একটা কালো অধ্যায়, আর কিছু। অনেক ধন্যবাদ কৌস্তব বাগচি, আমাদের সঙ্গে ছিলেন আইনজীবী। ইন্দ্রাণী দাশগুপ্তের কাছে যাবো আরো একবার। ইন্দ্রাণী, যে কথা বলছিলে, দেখো
দেখো, আজকে এসডি কিন্তু পরিষ্কার জানান তারাও একটি এসএলপি দায়ের করতে চলেছেন সুপ্রিম কোর্টে মহামান্য বিচারপতির এই যে 5 বিচারপতির বেঞ্চে, এবং সেক্ষেত্রে কিন্তু তারা এই ডিভিশন বেঞ্চের যে মৌখিক নির্দেশ সেটাকে অবশ্যই চ্যালেঞ্জ করবেন। এবং তারা যেটা বারে বারে আজকে এসডি বলার চেষ্টা করেছেন যে মৌখিক নির্দেশ কেন দেওয়া হলো, কেন কোনো লিখিত নির্দেশ নেই। এবং যদিও আগামী সোমবার পর্যন্ত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হলো, তবুও এখানে যারা যে আইনজীবীরা রয়েছেন তারা কিন্তু মনে করছেন যে এই মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী দিনের জন্য। কারণ যেভাবে একটি কোর্টে একটি মামলাকে কেন্দ্র করে 2 জন বিচারপতির মধ্যে বেনজির সংঘাত দেখা দিয়েছে, এবং সেক্ষেত্রে যেভাবে রাজনীতি জড়িয়ে গেছে এবং পরিষ্কারভাবে রাজনীতির দিকে ইঙ্গিত করা হচ্ছে, একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে ঘিরে বেশ কিছু কথাবার্তা উঠে এসেছে, সেটা কিন্তু বিচার ব্যবস্থাকে প্রভাবিত করবে। এবং ঠিক এই জায়গা থেকেই কিন্তু সুপ্রিম কোর্ট আগামী দিনে কিছু স্পষ্ট নির্দেশিকা দিতে পারে, যেটা সোমবারের হিয়ারিংয়ের পর আমরা বুঝতে পারবো। এবং এই যে মামলা, এই মামলায় যেমন সব পক্ষকে নোটিশ দেওয়া হয়েছে, রাজ্যকে নোটিশ দেওয়া হয়েছে, মূল মামলাকারীকে নোটিশ দেওয়া হয়েছে, তেমনই কিন্তু কেন্দ্রের পক্ষ থেকে সলিসিটর জেনারেল তুষার মেহতা নিজেই হিয়ারিং করবেন। এবং সেক্ষেত্রে কেন্দ্রের বক্তব্য কিন্তু পরিষ্কার হবে, যেহেতু সিবিআই এই মামলার সাথে যুক্ত রয়েছে, সিবিআইকে ইতিমধ্যেই এই মেডিকেলের রিক্রুটমেন্ট দুর্নীতি সংক্রান্ত মামলা হ্যান্ডওভার করেছিলেন বিচারপতি গাঙ্গুলি। সুতরাং সবকিছু মিলিয়ে একদিকে রাজ্য, একদিকে কেন্দ্র, অপরদিকে 2 বিচারপতির সংঘাত এবং অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মামলায় জড়িয়ে যাওয়া, সবকিছু মিলিয়ে আগামীতে সোমবার দিন কিন্তু এই মামলার যদি রায়দান হয় সেটা একটা ঐতিহাসিক রায়দান হবে বলেই মনে করছেন রাজনীতিবিদরা এবং আইনজীবী। একেবারে ইন্দ্রাণী যেমন জানাচ্ছিলেন, ইন্দ্রাণীর সঙ্গে থাকো, অভিরূপাও রয়েছেন। আমি একবার চলে যাব সরাসরি, আমাদের সঙ্গে ফোনে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্যদা। নজিরবিহীন ঘটনা, 2 বেঞ্চের মধ্যে সংঘাত, আখেরে এই মেডিকেলে নিয়োগ সংক্রান্ত যে দুর্নীতির অভিযোগ, সেখানে সিবিআই তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে আজ অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ, কিন্তু এর ভবিষ্যৎ কি দেখছেন, আপনার পর্যবেক্ষণ কি? আমরা রাজনীতিবিদরা যারা রাজনীতি করি, আমরা এই বিরল ঘটনা মানে ভাবা যায় না, আমরা দেখিনি কখনো। আদালতের উপরে মানুষের তো একটা শেষ ভরসা থাকে, তো অনভিপ্রেত ঘটনা, এই ঘটনা মানে থেকে মানে একটা জিনিস পরিষ্কার হয়, এই ধরনের ঘটনা যদি বেশি দূরে যায়, বেশি লিঙ্গার করে, তাহলে আসল যে দুর্নীতি, সেই দুর্নীতির বিষয়টা অনেকটা চাপা পড়ে যায়। যদি সেটা না হয় সেটাই কাম্য, কারণ এত বড় একটা দুর্নীতির তদন্তের, সিবিআই তদন্তের নির্দেশ নিয়ে এই যে টানা পড়েন, এটা অনভিপ্রেত। সুপ্রিম কোর্ট আশা করছি সঠিক সময়ে সোমবার দিন রায় দেবেন, যাতে বাংলার মানুষ ন্যায্য বিচার পাবেন, ন্যায় পাবেন। তার দিকে তাকিয়ে আছে 11 কোটি মানুষের দৃষ্টি। সেটাই আমার মনে হয় যে এটা অনভিপ্রেত না হলেই ভালো হতো। অনেক ধন্যবাদ সৌম্য। সরাসরি ছিলেন অভিরূপা হাজরা রয়েছেন। অভিরূপা, সোমবার মামলার বিস্তারিত শুনানি, তার আগে কোন কোন বিষয়কে সামনে রেখে সওয়াল জবাবের সম্ভাবনা রয়েছে? তার কারণ যেখানে এর মামলায় রাজ্য সরকারও জড়িয়ে রয়েছেন, এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও যুক্ত। দেখো, রাজ্য একাধিক বিষয় নিয়ে এসএলপি ফাইল করতে চলেছে এবং সেই এসএলপি ফাইলের একাধিক তার বিষয় রয়েছে। এক হচ্ছে এমবিবিএস এর ক্ষেত্রে যে জাতি শংসাপত্র, যার তদন্তের ওপর সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া রয়েছে সেটা। দ্বিতীয়ত হচ্ছে সেটাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে অবশ্যই যেতে চায় কলকাতা হাইকোর্ট, রাজ্য, সেটা। তাছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একটি অভিযোগ করেছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার নাম করেছেন, এটা একটা। এবং এই দুটো এসএলপি ফাইলের পর রাজ্যের কিছু বক্তব্য রয়েছে অবশ্যই সব পক্ষের মামলাকারী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনিও তার বক্তব্য জানাবেন। তো সুতরাং সব মিলিয়েই বলা যায় যে আজকে যে প্রশ্ন 5 জাজের ডিভিশন বেঞ্চ তুলেছে, যে ডিভিশন বেঞ্চ কোন পথে গিয়ে বা কোন সিদ্ধান্তে গিয়ে মৌখিক নির্দেশিকা জারি করলো, বা মৌখিক নির্দেশিকা জারি করার মতো এমন কি কেস হলো, এমন কি গুরুত্বপূর্ণ মামলা, সেটা সেই প্রশ্নের উত্তর আদতে ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে কি দেওয়া হয় বা ডিভিশন বেঞ্চ আদতে কি জানায়, সেটা অবশ্যই দেখার বিষয়। কিন্তু এক্ষেত্রে এই সংঘাত যা লেগেছে ডিভিশন বেঞ্চ এবং সিঙ্গল বেঞ্চের মধ্যে, এই সংঘাত আদতে কলকাতা সুপ্রিম কোর্টের 5 জাজের ডিভিশন বেঞ্চ আদতে মেটাতে পারে কিনা, এবং সর্বশেষ কার ওপর কি নির্দেশিকা চাপানো যায় বা আদতে সুপ্রিম কোর্টের নির্দেশিকা কোন দিকে যায়, কোন পথে যায়, সেটা অবশ্যই দেখার বিষয়। অভিরূপা, এক্ষেত্রে দাঁড়িয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় ডিভিশন বেঞ্চের যে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ সিবিআই তদন্তের উপর, সেটা যে বেআইনি মন্তব্য করেছিলেন, সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কোনো পর্যবেক্ষণ রেখেছে সুপ্রিম কোর্ট?
আসবো অভিরূপা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর শান্তনু সেন, তৃণমূল সাংসদ, ফোনে রয়েছেন। শান্তনুবাবু, এই নজিরবিহীন ঘটনা, দুই বেঞ্চের মধ্যে সংঘাত এবং সিবিআই তদন্তের নির্দেশকে কেন্দ্র করে আজ সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ, আপনার প্রতিক্রিয়া জানবো। দেখুন, বিচারপতি গঙ্গোপাধ্যায় যে কমরেড গঙ্গোপাধ্যায় হয়ে গেছে সেটা অনেকদিন আগে সবাই বুঝে গেছে। তিনি প্রকাশ্যে কমরেড নেতাদের সাথে মঞ্চ শেয়ার করছেন। তিনি নিজে যে কেসের বিচার করেন সেই কেসে বিষয়ে তিনি টিভি চ্যানেলে বক্তব্য রাখছেন। তিনি শাসক দলকে ঢাক পিটিয়ে বিসর্জন দেওয়ার কথা বলেছেন, শাসক দলের মুখপাত্রদের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন, শাসক দলের লাইসেন্স ক্যান্সেল করার কথা বলেছেন, শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে টার্গেট করে কটূক্তি করেছেন। সব মিলিয়ে তিনি লার্জার দ্যান লাইফ একটা ইমেজ তৈরি করে কমরেড গঙ্গোপাধ্যায় একটা নিজেকে বিরাট বড় জায়গায় নিজেকে তুলে নেওয়ার চেষ্টা করছেন এবং তিনি যে প্রত্যক্ষভাবে কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন সেটা তার আচার আচরণের মধ্যে দিয়ে দীর্ঘদিন ধরেই এটা পরিষ্কার হয়ে গেছে। তবে তিনি ইদানিং যেটা করছেন সেটা ভারতবর্ষের বিচার ব্যবস্থার প্রতি অত্যন্ত লজ্জাজনক। একজন বিচার ব্যবস্থার ধারক বাহক কি করে এগুলো করতে পারেন, এটা একটা কলঙ্কিত অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। অনেক ধন্যবাদ। ডক্টর শান্তনু সেন তৃণমূল সাংসদ ছিলেন। আমি অভিরূপা হাজরার কাছে যে কথা রাখছিলাম, অভিরূপা, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের যে প্রতিক্রিয়া ছিল যে ডিভিশন বেঞ্চের এই সিবিআই তদন্তের নির্দেশের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ যা বেআইনি, এর প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের 5 বিচারপতি ডিভিশন বেঞ্চ কোনো পর্যবেক্ষণ রেখেছেন? এখনো পর্যন্ত সেই পর্যায়ে গিয়ে পৌঁছয়নি। শুধুমাত্র সেক্ষেত্রে একদম প্রাথমিক ক্ষেত্রে যেহেতু এই পর্যায়ে রয়েছে, তাই এখনো পর্যন্ত ইলাবোরেটলি কথোপকথন হয়নি। তবে আমি একটা রেকটিফাই করে দিই অভিক তোমাকে, যে বিচারপতি গঙ্গোপাধ্যায় কিন্তু সেই দিন বলেছিলেন যে নিয়ম মাফিক বা সংবিধান মাফিক আমাকে একটা লিখিত নির্দেশিকা দাও, লিখিত নির্দেশিকা জানলেই বা দেখলেই আমি সিঙ্গেল বেঞ্চ, অবশ্যই ডিভিশন বেঞ্চের বক্তব্য মেনে নেব, কিন্তু আমার হয় লিখিত নির্দেশিকা লাগবে, নহিলে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো লাইভ স্ট্রিমিংয়ের অংশ লাগবে, যেখানে বিচারপতিদ্বয় এই নির্দেশিকা দিচ্ছেন। তো সেক্ষেত্রে মৌখিক নির্দেশিকা আমি কিভাবে, একেবারে মৌখিক নির্দেশিকা নিয়েই আপত্তি ছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। অনেক ধন্যবাদ অভিরূপা হাজরা, এবং দিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্ত আমাদের সঙ্গে ছিলেন। এই মামলায় পরবর্তী আগামী সোমবার শুনানি, কোন দিকে গড়ায় মামলা, নজর থাকবে সেদিকে।